এই যুবকটি সবেমাত্র টাকার কাছে নিজের আত্মসম্মান আর বিবেককে বিসর্জন দিয়ে মাথা নত করেছে। প্রায় 50 বয়সের এই ক্ষমতাবান বাড়ির মালকিন বেক জিউম ওক একটি ব্যবসায়িক প্রজেক্ট নিয়ে আলোচনার অজুহাতে যুবকটিকে রাতে নিজের কাছে আটকে রাখে। জিউম ওক মুখে যে প্রজেক্টের কথা বলছিল, যুবকটি মনে মনে খুব ভালো করেই বুঝতে পারছিল তার আসল মানে কি। তার ভেতরটাই জঘন্য কাজের তীব্র প্রতিবাদ করছিল। কিন্তু এই মহিলার হাতে যে পরিমাণ সম্পদ আর ক্ষমতা রয়েছে, তাই যুবকটির সারা জীবন হাড় ভাঙা খাটুনি খেটেও আয় করতে পারবে না। টানা 3 ঘন্টা পর যুবকটির সেই তথাকথিত বিজনেস ডিল বা কাজ শেষ হয়। এই মুহূর্তে তার মনের ভেতরে চলছে এক অদ্ভুত টানাপড়েন। একদিকে তীব্র অপরাধবোধ তাকে কুড়ে কুড়ে খাচ্ছে, অন্যদিকে এর বিনিময়ে পাওয়া অভাবনীয় সম্পদ তাকে প্রলুব্ধ করছে। সব মিলিয়ে সে বুঝতে পারছে না তার কি খুশি হওয়া উচিত নাকি ডুকরে কাঁদা উচিত। আর ঠিক এখান থেকেই মূলত আমাদের আজকের গল্প শুরু হয়। যুবকটির নাম জু ইয়ং জাক। সে পড়াশুনো করেছে দেশের সবচেয়ে স্বনামধন্য সিওল ন্যাশনাল ইউনিভার্সিটিতে। গ্র্যাজুয়েশন শেষ করার পর সে অত্যন্ত প্রভাবশালী এবং শক্তিশালী বেক গ্রুপে চাকরি পায়। নিজের বিশ্বস্ততা, সততা এবং নিখুঁত কাজের গুণাবলীর কারণে সে খুব দ্রুত কোম্পানির মালকিন বেক জিউম ওকের নজরে পড়ে যায়। এক পর্যায়ে সে প্রমোশন পেয়ে জিউম ওকের ব্যক্তিগত ম্যানেজারে পরিণত হয়। শুরুতে যখন ইয়ং জ্যাক এই বেক পরিবারে আসে, তখন জিউম ওকের সাথে তার খুব একটা সরাসরি যোগাযোগ ছিল না। তার প্রতিদিনের কাজ ছিল জিউম ওকের স্বামী চেয়ারম্যান ইউনের সাথে ছায়ার মতো লেগে থাকা এবং বিভিন্ন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও রাজনীতিবিদদের সাথে সম্পর্ক বজায় রাখা। এখানে চেয়ারম্যান ইউন সম্পর্কে একটু বিস্তারিত বলা দরকার। যুবক বয়সে সেও ছিল বেশ উচ্চাকাঙ্ক্ষী এক টকবগে তরুণ। হঠাৎ করেই বেক গ্রুপের উত্তরাধিকারী জিউম ওকের সাথে তার পরিচয় হয়। কিছুদিন মেলামেশার পর জিউম ওক এই সুদর্শন এবং সুঠাম দেহের অধিকারী ইউনকে বেশ পছন্দ করে ফেলে। ইউনও বুঝতে পারে যে এই সুযোগ কাজে লাগালে জীবনে তার আর কোনো অভাব থাকবে না। নিজ নিজ স্বার্থ হাসিলের আশায় এই নারী পুরুষ খুব সহজেই বিয়ের পিঁড়িতে বসে পড়ে। এরপর থেকেই ইউন হয়ে যায় বেক পরিবারের এক প্রকার ঘর জামাই। বাইরের দুনিয়ার মানুষের চোখে সে একজন ক্ষমতাধর চেয়ারম্যান। তার সম্মান আর জাঁকজমকের কোনো শেষ নেই, কিন্তু বাস্তব চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। এই পরিবারে তার অবস্থান একজন সাধারণ চাকরের চেয়ে খুব একটা বেশি নয়। গত কয়েক বছর ধরে ইউন বেক পরিবারের একটা হাতের পুতুল হয়ে বেঁচে আছে, যে সম্পূর্ণভাবে জিউমোকের আদেশে ওঠে আর বসে। একদিন জিউমোকের ছেলে বেক গুয়াংচুলের কোম্পানি কর ফাঁকি দেওয়ার অপরাধে ধরা পড়ে। বিচার বিভাগের লোকেরা তাকে সোজা কারাগারে আটকে রাখে। এই খবর পেয়ে জিউমোক সাথে সাথে তার স্বামী ইউনকে আদেশ দেয় যেভাবেই হোক টাকা খাইয়ে উপর মহল ম্যানেজ করতে এবং তার ছেলেকে জেল থেকে ছাড়িয়ে আনতে। মাঝরাতে চেয়ারম্যান ইয়ং জ্যাককে নিয়ে গভীর জঙ্গলের ভেতরে বেক পরিবারের একটি অত্যন্ত গোপন গোডাউনে যায়। গোডাউনের বিশাল লোহার দরজা খোলার পর ইয়ং জ্যাক যা দেখে তাতে তার চোখ ছানা বড়া হয়ে যায়। সে রীতিমতো পাথরের মতো জমে যায়। পুরো ঘর নিচ থেকে ছাদ পর্যন্ত শুধু থরে থরে সাজানো নগদ টাকায় ভর্তি। সে জানত বেক পরিবার অনেক ধনী, কিন্তু তারা যে এতটা ধনী হতে পারে সেটা তার কল্পনারও বাইরে ছিল। এক ঘর ভর্তি এত নগদ টাকা দেখলে হয়তো দেশের সবচেয়ে বড় ব্যাংকের ভল্টও লজ্জায় মাথা নিচু করবে। বেশ কিছুক্ষণ পর ইয়ং জ্যাক নিজেকে সামলে নেয়। এরপর ইউনের নির্দেশ মতো সে বড় বড় সুটকেসের টাকা ভরতে শুরু করে। পাশে দাঁড়িয়ে থাকা ইউন তখন মুচকি হেসে মজা করে বলে যে তুমি চাইলে নিজের পকেটেও কিছু টাকা ভরে নিতে পারো, কোনো সমস্যা নেই। এখানে এত টাকা আছে যে কেউ সারা জীবন গুনেও শেষ করতে পারবে না। সে বারবার জোর দিয়ে বলতে থাকে যে সে কোনো মজা করছে না। এই কথা বলতে বলতে ইউন দরজার বাইরে চলে যায় এবং ইয়ং জ্যাককে একা টাকা ভরার জন্য রেখে যায়। পাহাড়ের মতো জমে থাকা এই টাকার স্তূপের দিকে তাকিয়ে ইয়ং জ্যাকের মনে লোভ জাগেনি এমনটা বললে ডাহা মিথ্যা বলা হবে। সেও ইউনের কথা মতো নিজের পকেটে কিছু টাকা ভরার কথা ভেবেছিল, কিন্তু শেষমেশ তার বিবেক তাকে বাধা দেয়। সে আস্তে আস্তে টাকার বান্ডিলগুলো নিচে রেখে দেয়। মনকে শান্ত করে সে দ্রুত দুটো বিশাল সুটকেস টাকায় ভরে ফেলে। এরপর তারা বিচার বিভাগের মন্ত্রীর সাথে দেখা করতে যায়। এই সাক্ষাতের উদ্দেশ্য ছিল খুবই পরিষ্কার। একজন এসেছে টাকার লোভে আর অন্যজন এসেছে নিজের কাজ উদ্ধার করতে।
সুটকেস ভর্তি টাকা পাওয়ার পর পরের দিনই মন্ত্রী তার ক্ষমতা ব্যবহার করে বেক গুয়াংচুলকে জেল থেকে সসম্মানে বের করে আনে। শুধু তাই নয়, মন্ত্রীর আন্তরিকতা প্রমাণের জন্য সে গুয়াংচুলের ভাবমূর্তি পরিষ্কার করতে একটি বিশেষ প্রেস কনফারেন্সেরও আয়োজন করে দেয়। কাজ সফল হওয়ার পর জিউমোক তার স্বামী ইউনকে ডেকে পাঠায়। পুরো ঘটনার বিস্তারিত জানতে চেয়ে সে এমন কড়া ভাষায় কথা বলতে থাকে যেন কোনো রাগী বস তার কর্মচারীকে ধমকাচ্ছে। ইউনকে বাইরে থেকে একদম শান্ত দেখাচ্ছিল, যেন এই ধরনের অপমান সহ্য করা তার প্রতিদিনের অভ্যাস। কিন্তু তার মনের ভেতরে আসল কি চলছিল সেটা কেউ জানত না। রাতে জিউমোক তার ছেলে জেল থেকে ফিরে আসার উপলক্ষে এক বিশাল বিলাসবহুল ডিনারের আয়োজন করে। ডাইনিং টেবিলে পরিবারের 4 সদস্যের হাসি ঠাট্টা দেখে মনে হচ্ছিল যেন এটা পৃথিবীর সবচেয়ে সুখী পরিবার। কিন্তু এই আলো ঝলমলে টেবিলের নিচেই অন্ধকারে ইউন তার হাত বাড়িয়ে দেয় বাড়ির সুন্দরী কাজের মেয়ে ফেই অংয়ের দিকে। খাওয়া শেষ হওয়ার পর পরিবারের সবাই এক এক করে উঠে যায়। জিউমোক তার নাতনিকে নিয়ে প্রাইভেট থিয়েটারে সিনেমা দেখতে চলে যায়। অন্যদিকে ইউন চুপিসারে ফেই অংকে নিয়ে গেস্ট রুমে ঢুকে পড়ে। আর জেল থেকে সদ্য বেরোনো ছেলে গুয়াংচুল তার পার্টনারদের সাথে দেখা করতে যায় নতুন কোনো মানি লন্ডারিংয়ের প্ল্যান করতে। এই 4 জনের পরিবারে একমাত্র মেয়ে বেক মি জু ছিল একদম আলাদা স্রোতের মানুষ। ডিভোর্সের পর সে তার মায়ের বাড়িতে ফিরে এসেছিল। বাড়ির চাকর বাকর হোক বা নিজের পরিবারের সদস্য, সবার সাথেই সে খুব ভালো ব্যবহার করত। তার মধ্যে টাকার কোনো অহংকার বা নোংরা লোভ ছিল না। এদিকে ইয়ং জাক কাজ শেষে একটু শান্তিতে বিশ্রাম নিচ্ছিল। বেক পরিবারের বিশাল উঠোনে দাঁড়িয়ে সে রাতের ঠান্ডা বাতাস উপভোগ করছিল। কিন্তু তার এই শান্তিতে বাধ সাধে জিউমোকের একটা ফোন কল। জিউমোক তাকে নির্দেশ দেয় ইউনকে খুঁজে নিয়ে আসতে, যাতে সেও এসে নাতনির সাথে সিনেমা দেখে। ইয়ং জাক একটু বিরক্ত হলেও বাধ্য হয়ে ইউনকে খুঁজতে বের হয়। পুরো বাড়ি তন্ন তন্ন করে খোঁজার পর অবশেষে সে গেস্ট রুমের বাইরে থেকে সন্দেহজনক কিছু শব্দ শুনতে পায়। ইয়ং জাক দরজার ফাঁক দিয়ে উঁকি দিতেই এমন কিছু দেখতে পায় যা তার হৃদয়কে টুকরো টুকরো করে দেয়। সে দেখে ইউন এবং ফেই অং অত্যন্ত ঘনিষ্ঠভাবে সময় কাটাচ্ছে। এই দৃশ্য দেখে ইয়ং জাক মুহূর্তেই ভেঙে পড়ে, কারণ সে অনেক দিন ধরেই ফেই অংকে মনে মনে ভালোবাসত। সে কখনোই ভাবেনি যে ফেই অংয়ের পরিণতি এমন কিছু হবে। এই মুহূর্তে ইয়ং জাকের মনের ভেতরে হাজারো অনুভূতির ঝড় বইছিল। অনেকক্ষণ পর ইয়ং জাক নিজের মনকে শান্ত করে। সে এই ঘটনা জিউমোককে জানায় না, কারণ সে ফেই অংয়ের নিরাপত্তার কথা ভেবে ভয় পাচ্ছিল। কিন্তু সত্য কখনো চাপা থাকে না। জিউমোক ঠিকই তার স্বামীর এই নোংরা কাজের কথা জেনে যায়। আসল ব্যাপার হলো, এই বাড়ির আনাচে কানাচে প্রতিটি কোণায় জিউমোক সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছিল। বেক পরিবারের একটা ঘাসের পাতাও তার নজর এড়িয়ে নড়তে পারত না। রাগে ফসতে থাকা জিউমোক প্রথমে চেয়েছিল তাদেরকে হাতে নাতে ধরতে, কিন্তু ভবিষ্যতের কথা ভেবে সে নিজেকে সামলে নেয়। কারণ সে জানত সামনে এমন অনেক কাজ আছে যেগুলোর জন্য ইউনকে তার প্রয়োজন হবে। তাই সে আপাতত চুপ থাকার সিদ্ধান্ত নেয়। এদিকে ইয়ন এসবের কিছুই জানত না। সে ভেবেছিল সে খুব নিখুঁতভাবে তার প্রেম চালিয়ে যাচ্ছে। সতর্ক হওয়া তো দূরের কথা, সে উল্টো ফিলিপাইন থেকে ফেই অংয়ের আগের পক্ষের সন্তানকে গ্রীষ্মের ছুটিতে এই বাড়িতে নিয়ে আসে। স্বাভাবিকভাবেই এই ঘটনাও জিউমোকের নজর এড়ায়নি। তবে সে যেহেতু অনেক বড় বড় ঝড় সামলানো নারী, তাই এবারও সে চুপ থাকাটাই শ্রেয় মনে করে। কিন্তু এরপর এমন একটা ঘটনা ঘটে যা জিউমোকের রাগের আগুনে ঘি ঢেলে দেয়। ইউন ফেই অংয়ের সন্তানকে আনার পর তাদের সবাইকে নিয়ে একটা বিলাসবহুল হোটেলে ওঠে। এভাবেই কেটে যায় প্রায় 6 মাস। আর সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো, এই প্রেমের সম্পর্কের মাঝে ফেই অং ইউনের সন্তানের মা হতে চলেছে। এই খবর কোনোভাবে জিউমোকের কানে পৌঁছায়। এটা শোনার পর জিউমোক রাগে ফেটে পড়ে। সে সাথে সাথে তার লোক পাঠিয়ে ইউনকে বাড়িতে দূরে নিয়ে আসে। রাতের খাবার খাওয়ার সময় জিউমোক ইউনকে সরাসরি বলে যে সে যেন খুব তাড়াতাড়ি এই অবৈধ সম্পর্ক শেষ করে দেয় এবং ফেই অংয়ের পেটের সন্তানকে নষ্ট করে ফেলে। যদি সে এটা করে তবে জিউমোক এই ব্যাপারটা নিয়ে আর কোনো জলখোলা করবে না। কিন্তু ইয়ং ততদিনে ফেই অংয়ের প্রেমে অন্ধ হয়ে গিয়েছিল। সে কোনোভাবেই জিউমোকের এই শর্ত মানতে রাজি হয় না। উল্টো সে প্রস্তাব দেয় যে সে এই বেক পরিবারের 1 পয়সাও নেবে না। একদম খালি হাতে ডিভোর্স নিয়ে ফেই অংকে সাথে করে একজন সাধারণ মানুষের মতো জীবনযাপন করবে। এই কথা শুনে জিউমোকের শরীর রাগে কাঁপতে শুরু করে। সে চিৎকার করে ঘরের সবাইকে বের করে দেয়, শুধু ইয়ং জাককে ঘরে রেখে দেয়। জিউমোক একজন কঠোর নারী হলেও দিন শেষে সে একজন মানুষ।
এই চরম হতাশা আর অপমানের মুহূর্তে তারও একটা বিশ্বস্ত কাঁধের প্রয়োজন ছিল যেখানে সে মাথা রাখতে পারে। আর সুদর্শন সুঠাম দেহের অধিকারী ইয়ং জাকই ছিল তার জন্য সেরা অপশন। এটাই ছিল সেই রাত যেখান থেকে আমাদের গল্পের শুরু হয়েছিল। ইয়ং জাক প্রথমবারের মতো জিউমোকের সাথে একা এক ঘরে ছিল। সে নার্ভাস হয়ে পড়েছিল। শেষ পর্যন্ত সে জিউমোকের সেই তথাকথিত প্রজেক্ট ডিলের কাছে আত্মসমর্পণ করে। কিন্তু সারা রাত ভাবার পর ইয়ং জাক বুঝতে পারে যে সে এই তীব্র অপরাধবোধ নিয়ে বাঁচতে পারবে না। তাই পরদিন সকালে সে সোজা জিউমোকের কাছে গিয়ে নিজের ইস্তফাপত্র জমা দেয়। কিন্তু তাকে অবাক করে দিয়ে জিউমোক সেই ইস্তফাপত্র সরাসরি নাকচ করে দেয়। উল্টো সে ইয়ং জাককে খুব গোপনীয়তার সাথে একটা গোপন ঘরে নিয়ে যায়। সেখানে অসংখ্য সিসিটিভি মনিটর দেখে ইয়ং জাক বুঝতে পারে যে এটা জিউমোকের পার্সোনাল মনিটরিং রুম। ইয়ং জাকই ছিল প্রথম পুরুষ যে এই ঘরে ঢোকার সুযোগ পেয়েছিল। জিউমোক তাকে কিছু না বলেই ঘর থেকে বেরিয়ে যায়, আর ইয়ং জাক একা দাঁড়িয়ে অবাক হয়ে ভাবতে থাকে। হঠাৎ করেই মনিটরগুলোর একটা থেকে বেক পরিবারের সদস্যদের কথা বলার শব্দ ভেসে আসে। তারা একটা জরুরি পারিবারিক মিটিং করছিল। আলোচনার বিষয়বস্তু ছিল খুব সহজ। ইউনের এই বিশ্বাসঘাতকতার কারণে জিউমোক তাকে বাড়ি থেকে লাথি মেরে বের করে দেবে, আর ইউন এতদিন যে কাজগুলো সামলাতো এখন থেকে তার পুরো দায়িত্ব নেবে ইয়ং জাক। এই কথা শুনে ছেলে গুয়াংচুল একটু আপত্তি জানায়। সে বুঝতে পারছিল না কেন তার মা বাইরের একজন সাধারণ কর্মচারীকে এতটা বিশ্বাস করছে, কিন্তু মায়ের ক্ষমতার ভয়ে সে জোরালো প্রতিবাদ করতে সাহস পায়নি। অন্যদিকে মিজু তার মায়ের সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন করে। তার চোখে ইয়ং জাক একজন অত্যন্ত দক্ষ এবং সৎ যুবক। বাবার রেখে যাওয়া দায়িত্ব সামলানোর জন্য ইয়ং জাকের চেয়ে যোগ্য আর কেউ হতে পারে না। মনিটরের ওপাশে দাঁড়িয়ে ইয়ং জাক এদের এই কথোপকথন শুনে রীতিমতো কাঁদতে থাকে। সে খুব ভালো করেই জানত এটা কতটা লোভনীয় একটা অফার। ওই গোপন টাকার গোডাউনের চাবি এমন একটা জিনিস যা পাওয়ার জন্য দুনিয়ার যে কোনো মানুষ পাগল হয়ে যাবে। এত বড় প্রলোভনের সামনে ইয়ং জাক আর না বলতে পারে না। সে জিউমোকের সিদ্ধান্ত মেনে নেয় এবং চাকরি ছাড়ার কথা চিরতরে ভুলে যায়। ক্ষমতা পাওয়ার সাথে সাথে ইয়ং জাকও আস্তে আস্তে বদলাতে শুরু করে। সেও এখন ইউনের মতো নিজের পকেটে টাকা ভরতে শিখে যায়। জিউমোক এসব দেখলেও তাকে বাধা দেয় না, বরং সে মনে মনে ইয়ং জাকের প্রশংসা করে বলে যে ছেলেটা খুব দ্রুত কাজ শিখে গেছে। অন্যদিকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া ইউন ফেইয়ং আর তার সন্তানকে নিয়ে সোজা এয়ারপোর্টে চলে যায়। তারা ফিলিপাইনে গিয়ে নতুন জীবন শুরু করার প্ল্যান করেছিল, কিন্তু শেষ মুহূর্তে ইমিগ্রেশন পার হওয়ার সময় কাস্টমস অফিসাররা তাদের আটকে দেয়। হ্যাঁ, এটা জিউমোকেরই কাজ ছিল। সে এত সহজে তার অপমানের বদলা নেওয়া ছাড়বে না। এই অবস্থায় ইউন রাগে দিশেহারা হয়ে পাল্টা আঘাত করার সিদ্ধান্ত নেয়। সে তার ছেলের সরকারি কর্মকর্তাদের ঘুষ দেওয়ার সমস্ত প্রমাণ সরাসরি মিডিয়ার কাছে ফাঁস করে দেয়। ইউনের এই নিজেও মরব তোমাকেও মারব নীতি খুব ভালো কাজ করে। ওই দিনই বিচার বিভাগের লোকেরা এসে গুয়াংচুলকে আবার গ্রেফতার করে নিয়ে যায়। ছেলের গ্রেফতারের খবরে জিউমোক রাগে অন্ধ হয়ে যায়। রাতে সে ইয়ং জাককে ডেকে পাঠায় এবং নির্দেশ দেয় যেভাবেই হোক ফেইয়ংকে খুঁজে বের করে বেক ম্যানশনে নিয়ে আসতে। ইয়ং জাক বেশি কিছু না ভেবেই ওই রাতেই খুঁজতে বেরিয়ে পড়ে। সারা রাত খোঁজাখুঁজির পর অবশেষে সে ফেইয়ংকে খুঁজে পায় এবং সফলভাবে তাকে জিউমোকের সামনে নিয়ে আসে। ইয়ং জাক ভেবেছিল জিউমোক হয়তো রেগেমেগে ফেইয়ংকে কিছু গালিগালাজ করবে বা শাসাবে। এর বেশি কিছু করার কথা সে ভাবতেও পারেনি। কিন্তু এরপরে যা ঘটে তা দেখে ইয়ং জাকের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। জিউমোকের নির্দেশে তার লোকেরা ফেইয়ংকে জোর করে সুইমিং পুলে চুবিয়ে মারার জন্য নিয়ে যায়। আর সবচেয়ে বিকৃত ব্যাপার হলো সেই ইউনকেও সেখানে ধরে নিয়ে আসে, যাতে ইউন নিজের চোখে দেখতে পারে কিভাবে তার ভালোবাসার মানুষটি জলের নিচে ছটফট করে মারা যাচ্ছে। চোখের সামনে এই নৃশংস দৃশ্য দেখে ইয়ং জাক দুঃখে আর রাগে পাগল হয়ে যায়। শেষ মুহূর্তে সে জিউমোকের আদেশ অমান্য করে সোজা পুলে ঝাঁপ দেয় এবং ফেইয়ংকে জল থেকে তুলে আনে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ফেইয়ংয়ের প্রাণ পাখি ততক্ষণে উড়ে গেছে। তার নিথর দেহ জড়িয়ে ধরে ইয়ং জাক জীবনের প্রথমবারের মতো এই পৃথিবীর সবচেয়ে অন্ধকার রূপটি দেখতে পায়। সে আর এই শয়তানদের সঙ্গী হয়ে থাকতে চায় না। রাগে ফুঁসতে ফুঁসতে সে সেখান থেকে বেরিয়ে যায়। মেয়ে মিজুও তার মায়ের এই অমানবিক নিষ্ঠুরতা মেনে নিতে পারে না। সেও বাড়ি ছেড়ে চলে যায়। এই দুজনের চলে যাওয়া দেখে জিউমোকের মুখে একটা শয়তানি হাসির রেখা ফুটে ওঠে। রাতের অন্ধকারে একদল কালো পোশাক পরা লোক ইয়ং জাককে তুলে নিয়ে যায় একটা ফাঁকা থিয়েটারে।
কোনো কথা না বলেই তারা ইয়াং জাকের মাথায় একটা প্লাস্টিকের ব্যাগ পরিয়ে দেয় শ্বাসরোধ করার জন্য। ইয়াং জাক যখন দম বন্ধ হয়ে মারা যাওয়ার উপক্রম, সে পাগলের মতো নিজের মাথা মেঝেতে ঘষতে থাকে যাতে প্লাস্টিকটা ছিঁড়ে যায়, কিন্তু কালো পোশাক পরা লোকগুলোর দানবীয় শক্তির কাছে সে হার মানে। যখন ইয়াং জাকের শ্বাস প্রায় বন্ধ হয়ে আসছিল, ঠিক তখনই লোকগুলো তাকে ছেড়ে দেয়। হ্যাঁ, তারা তাকে মারতে আসেনি, কারণ ইয়াং জাক এখনও তাদের অনেক কাজে লাগবে। জিউমক তাকে মরতে দেবে না। এটা ছিল শুধু আদেশ অমান্য করার জন্য একটা ছোট্ট শিক্ষা। মৃত্যুর মুখ থেকে ফিরে আসা ইয়াং জাক শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন নিয়ে বেক ম্যানশনে ফিরে আসে। যে মিজু মনে মনে তাকে ভালোবাসত, সেই ইয়াং জাকের এই ভয়াবহ অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ে। সে তাকে পরম যত্নে সান্ত্বনা দেয়। পরদিন সকালে আর একটা দুঃসংবাদ আসে। জীবনের প্রতি সব মায়া ত্যাগ করে ইউন নিজের হাতের শিরা কেটে আত্মহত্যা করে। তবে মৃত্যুর পর তার মুখে কোনো কষ্ট ছিল না, বরং সেখানে ছিল একটা প্রশান্তির হাসি, যেন সে এই জঘন্য বন্দিদশা থেকে অবশেষে মুক্তি পেয়েছে। ইউনের এই মৃত্যু ইয়াং জাককে পুরোপুরি জাগিয়ে তোলে। ওই রাতেই ইয়াং জাক জিউমকের পাশে যায় এবং তার কাজের ইস্তফা দেয়। জিউমক তার ভেঙে পড়া পরিবারের দিকে তাকিয়ে বুঝতে পারে সে আসলেই ক্লান্ত। সে আর বাধা দেয় না, মুক্ত পাখিকে আকাশে উড়ে যাওয়ার অনুমতি দেয়। গল্পের শেষে ইয়াং জাক এবং মিজু একসাথে ফেইয়ংয়ের মৃতদেহ নিয়ে ফিলিপাইনে চলে যায়, আর তারা সেখানেই নিজেদের নতুন জীবন শুরু করে। অন্যদিকে বেক পরিবার ঠিক আগের মতোই রয়ে যায়, সেই অন্ধকার, ক্ষমতালোভী আর জঘন্য একটা জায়গা যেখানে কখনো আলো পৌঁছায় না। বন্ধুরা, এতক্ষণে আপনারা যে রোমাঞ্চকর এবং সাসপেন্সে ভরপুর গল্পটি শুনলেন, এটি মূলত 2012 সালের জনপ্রিয় সাউথ কোরিয়ান মুভি দ্য টেস্ট অফ মানি এর কাহিনী। IMDb-তে এর রেটিং 5.8 হলেও মুভিটি মূলত মানুষের সাইকোলজি, লোভ আর টাকার প্রতি অন্ধ মোহকে খুব নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে। সমাজে যারা 1% অতি ধনী, তাদের পর্দার পেছনের অন্ধকার জগৎ, লালসা আর টাকার জন্য মানুষ কতটা নিচে নামতে পারে, সেটাই এই মুভির মূল বিশেষত্ব। দর্শক এবং সমালোচকরা মুভিটির এই সাহসী উপস্থাপনার জন্য একে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছে, কারণ মুভিটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে কোটিপতিদের ঝাঁ চকচকে জীবনের আড়ালে কতটা নোংরামি লুকিয়ে থাকে। আপনাদের কি মনে হয়, টাকা কি আসলেই সব সুখের মূল, নাকি অতিরিক্ত টাকা মানুষকে পশুর চেয়েও অধম করে দেয়? কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি এই মুভি এক্সপ্লেনেশনটি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনাকে মুভির একদম ভেতরে নিয়ে যেতে সক্ষম হয়ে থাকি, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনাদের একটি লাইক আমাকে এরকম আরও দুর্দান্ত সব সাইকোলজিক্যাল থ্রিলার গল্প নিয়ে আসতে উৎসাহ দেয়। ভালো থাকবেন আর বারবার ফিরে আসবেন আমাদের এই চ্যানেলে। ধন্যবাদ।